আমি আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ওনাকে নিয়ে আমার খুব ইচ্ছে ছিল যে আমি হয়তো কথা বলবো বা লাইভে আসবো, কিন্তু আমি ভাবলাম যে ওনাকে নিয়ে যদি আমি লাইভ করি তাহলে ওনাকে আরো অনেক মানুষ চিনে ফেলবে। কারণ ওকে। আমার সাথে অসংখ্য মানুষজন আছে যারা একটা ভদ্রতা মেনটেন করে, ফ্যামিলি আছে, তাদের স্ট্যাটাস আছে। আমি চাই না যে সে সবার কাছে পৌঁছে যাক, সেজন্য আমি আলাদাভাবে লাইভটা করি নাই। কিন্তু আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু বলেন। আপনারা তাকে নিয়ে কথা বলেন। হ্যাঁ, যেমন বলেন। কালকে সে লাইভে এসে সরাসরি আমাকে একটা ব্লেম করছে যে আমি কেন এমন একটা কমেন্ট করলাম, নানান কথাবার্তা। যদিও সে ওই লাইভটা করার আগে আমাকে ফোন করছিল, আমাকে হুম। ফোন করছে, আমি তার 2.5 মিনিট 3 মিনিটের মতো কথা রেকর্ড করে রাখছি আমি। এটা ওকে। আমি আপনাকে পাঠিয়ে দিব, এটা আপনি পোস্ট করেন। সে ঠিক আছে। আমাকে ফোন করে কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না। সে অনেক কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। হ্যাঁ, মানে উল্টো একটা ব্লেম দিচ্ছে কি, মানে আমি নাকি বিশ্বাস করিনি যে তার বাবা হাসপাতালে ছিল না। আচ্ছা, আমি কখন বললাম যে তার বাবা হাসপাতালে ছিল না? আমি তো ওইটা বলি না, ওইটা তো ওনার বাবা যে হাসপাতালে ছিল সেটা সত্যি, আমরা সেটা দেখছি তো, বা সেটা তো সে আমাদেরকে দেখাইছে। কিন্তু আমার এই কমেন্ট করার উদ্দেশ্যটা কি আমি বলি, বর্ষা চৌধুরীকে আমি অনেক দিন ধরেই জানি, ওনাকে আমি খুব কাছ থেকে দেখছি, ওনার বেশ কয়েকটা নিউজ আমি কভার করছি। হুম। এবং যখনই সুযোগ হয়েছে তখন আমি ওনাকে ব্যক্তিগতভাবে এজ এ ব্রাদার, ভাই হিসাবে আমি তাকে অনেক কিছু বুঝেছি নানান সময়, যে এগুলো আপনি করেন না, এভাবে এভাবে এটা ঠিক না। কিন্তু উনি আমার কোনো কথা কখনো পাত্তা দেয় নাই। বরং উনি আমাকে বিভিন্ন সময় একটা অপবাদ দেয়, সেটা হচ্ছে আমি নাকি আকাশ নিবিড়ের বন্ধু, এবং আকাশ নিবিড়ের হয়ে নাকি আমি এসব করি। তা আমি ওনাকে বললাম যে, কালকেও বলছি যে হু ইজ আকাশ নিবিড়, আকাশ নিবিড় কে? আমি আকাশ নিবিড়কে চিনিও না। এখন হুম। আকাশ নিবিড় সাংবাদিক হিসাবে সে আমার একজন সহকর্মী, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে সে আমার নেক্সট বিল্ডিং এ থাকে, তার সাথে আমার সকাল বিকাল 3 বার দেখা হয়। তো ওইটার সাথে মানে বন্ধুত্বের কি? আর আর তাছাড়া আমি তো বর্ষা চৌধুরীকে নিয়ে, আকাশ নিবিড়কে নিয়ে কোনো কিছু বলি না। কিন্তু প্রায় সময় দেখি যে কোনো কিছু একটা ঘটলেই সে আমাকে বলে যে আমি নাকি আকাশ নিবিড়ের হয়ে এসব করি। এনিওয়ে, সেগুলো পুরোনো কথা, কিন্তু ব্যাখ্যাটা দিচ্ছি এটাই যে কালকে আমি যখন দেখলাম যে হুম। উনি একটা রিলস আপলোড করছে, আমি এটা দেখে খুব অবাক হলাম। আমি দীর্ঘদিন যাবত তাকে ফলো করি, কিন্তু আমি কিছু বলি না। ওই যে বললাম যে আমি যদি একটা মন্তব্য করি বা লাইভ করি, এতে করে হুম। সে আরো অনেক মানুষের কাছে চলে যাবে, এই জন্য আমি মানে ইচ্ছে করেই করি না। কিন্তু ওই দিন আমার সহ্য হচ্ছিল না। ওই দিন সে যখন রিলসটা দিল, মানে আমি খুব অবাক হলাম যে 2 দিন আগে দেখলাম যে সে তার বাবা খুব অসুস্থ, সে মধ্যরাতে লাইভ করতে করতে হাসপাতালে যাচ্ছে, তারপরে সেখানে দোয়া কালাম পড়তেছে। এটা দেখে তো মানে দেখলাম, তারপর সে হাসপাতালে গেল, 2 দিন সেখানে থাকলো, লাইভ করতেছে, সেটাও দেখলাম। তারপর সে হুম। বাবার জন্য যে মানে মানুষের কাছে ফান্ডিং করতেছে। ঠিক আছে, এটাকে আমি খারাপ ভাবে নিচ্ছি না, অনেক সময় অনেকে সেটা করে। আর যার হুম। ভালো লাগবে সে দিবে, যার ভালো লাগবে না সে দিবে না। এগুলো তো সবই ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যেখানে উনি আমাকে বললো যে তার বাবাকে রিলিজ করে দিচ্ছে বা এখন একটু ভালো আছে, মানলাম যে সে ভালো আছে। হুম। এই মাসের মধ্যে যেখানে 20 তারিখ থেকে 23 তারিখের, সরি, এই 5-6 দিনের মধ্যে আপনার বাবাকে নিয়ে এত কিছু ঘটে গেল, আপনি এত মানে বিনয়ী ভাবে মানুষের সাথে কথা বলতেছেন, সবার কাছে দোয়া চাচ্ছেন, আপনার অতীতের অন্যায়ের জন্য আপনি ক্ষমা চাচ্ছেন। তো আমার কথা হচ্ছে যেখানে এটা চলতেছে, হুট করে আপনি রিলসটা কেন আপলোড করতে গেলেন একই সপ্তাহের মধ্যে? সে আমাকে ব্যাখ্যা দিল কি, যে মানে সে আমাকে কালকে বলছে যে রিলসটা সে দিচ্ছে হচ্ছে যে কি তার পেজে কিছু আর্নিং লাগবে, মানে রিলস এর মধ্যে মনিটাইজেশন আছে, সেখান থেকে কিছু টাকা সে আর্ন করতে চায়। এখন ও। আমার প্রশ্ন হচ্ছে যে টাকা তো মানুষ নানান ভাবে উপার্জন করতে পারে। আপনি আহ, অন্তত 15-20 দিন পরে দেন, 1 মাস পরে দেন, তাহলে তো মানুষ হয়তো মনে করবে যে ঠিক আছে, ওর বাবা অসুস্থ ছিল, এখন ভালো হয়ে গেছে, উনি নর্মাল লাইফে চলে আসছে, এখন রিলস দিতেছে। কিন্তু আপনার বাবা হাসপাতালের পোস্ট কিছুক্ষণ আগে আপনি পোস্ট করলেন, আবার এখন আপনি সেটা করতেছেন, এটা মানে কি? তো আমি প্রথম কমেন্ট করছিলাম যে উনি যে গানটা দিচ্ছে যে হাতে রাখো হাত, কি জানি একটা কথা বলছে, তখন আমি লিখলাম যে আপনি আর কয়টা পুরুষের হাতে হাত রাখতে চান? এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আমাদের দেশের একজন সাধারণ নারী প্রথম যখন বিয়ে করে, সেই সংসার হয়তো কোনো না কোনো ভাবে যদি না হয়, হয়তো দ্বিতীয় বিয়েটাও সে করে, তৃতীয় বিয়েটাও সে করে, এটা হতে পারে এটা। কিন্তু ওনার বিয়েগুলো তো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল না, এবং এটা নিয়ে কিন্তু সমাজে একটা, সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা সমালোচনা আছে, এটা তো স্বাভাবিক বিয়ে না ওনার গুলা। তো আমি ওই জন্য লিখলাম যে আপনি আর কয়টা পুরুষের হাতে হাত রাখতে চান, এটা ছিল প্রথম প্রশ্ন। এটা নিচে সে এসে আমাকে বললো যে আপনার থেকে এরকম একটা স্টুপিড মানে কমেন্ট আমি আশা করি না। তখন আমি লিখলাম যে আপনি স্টুপিড বলতে কি বোঝাতে চাচ্ছেন? যেখানে আমি এই কথাগুলো যেগুলো আপনাকে এখন বললাম, এগুলাই লিখলাম যে আপনার সাথে এটা এটা ঘটে গেল, আপনি সেটা না যেতে আবার এই ধরনের পোস্ট করবেন, মানুষকে কি আপনি বোকাচোদা বা বোধাই মনে করেন? আর আপনি কিছু হলে বলবেন যে আমার ফেসবুক। তা আপনি আপনার ফেসবুক, আপনি যা খুশি তা করবেন, আপনি মানুষের কাছে ভিক্ষা চান কেন? আবার মানুষকে বলেন কেন বাবার জন্য দোয়া চান? তো আপনি মানুষকে মানে ইনভলভ করতে চান নিজেই, আবার মানুষের পাত্তাও দিবেন না, এটার মানে কি?
এরপরে হচ্ছে যে যখন কমেন্টটা করলাম, তিনি আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে মানে অনেকগুলো কথা বললেন, মানে আমাকে কথা বলার সুযোগই দিলেন না। তা আমি বললাম যে আপনি আমার সাথে চিৎকার না করে আপনি আমাকে ব্যাখ্যা দেন। পরে মানে উনি ওনার মতো করে কেটে দিল। তো লাস্টে আমি ওনাকে বললাম যে দেখেন, আমার সাথে এসব ফাইজলামি না কইরা আপনি আমার নামে একটা মামলা করে দেন, হ্যাঁ, উপযুক্ত মানে সাক্ষী প্রমাণ দিয়ে স্ক্রিনশট দিয়ে মামলা করে দেন। প্রথম বললো যে ওকে। তার হুম। কিছুক্ষণ পর আয়সা বলতেছে যে উনি নাকি আমার নামে আল্লাহর কাছে বিচার দিছে, এই করছে সেই করছে, নানান কথাবার্তা। তা আমি বললাম যে আমিন, আপনি আল্লাহর কাছে বিচার দেন। তার কিছুক্ষণ পরে দেখলাম যে সে লাইভে গেল, লাইভে গিয়ে মানে এই কথাবার্তা গুলো বলতেছে। এখন উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কেন করে? আমরা তো বলি না যে ওনার বাবা অসুস্থ ছিল না। আমাদের কথা হচ্ছে যে কি আপনি মানুষের সিম্পিতি নেওয়ার ট্রাই করবেন, আবার মানুষকে আপনি মানে মানে জ্বালাবেন, এটা তো ঠিক না। আপনি একটা মানুষ তো এগুলো করতে পারেন না। এটাই আমি আসলে মানে আপনাকে এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি না এই কথাগুলো হয়তো আমার ফেসবুকে বলতে পারতাম, কিন্তু আমি বলতে গেলে আমার মিলিয়ন ফলোয়ার্স আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, অনেক ভালো ভালো লোকজন আমার কাছে আছে, ওনাদের কাছে এগুলো চলে যাবে। সেজন্য আমি এই কথাগুলো আপনার মাধ্যমে বললাম আর কি, ব্যাখ্যাটা দিলাম, এটা আপনাদের জানার দরকার ছিল। থ্যাংক ইউ। না, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ইম্পর্টেন্ট কথা বলছেন, আমি এরপর এই কথাটা আমি আবার তুলবো। সেটা আর হলো উনি actually আমার সাথে উনি আমার সাথে যে ব্যবহারটা করছে, মানে উনি মানে আমি বুঝলাম না, উনি সবার সাথে যেটা করে আর কি, মানে কথাই বলতে দেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার যদি এই কমেন্ট যদি আমি অনৈতিক কোনো কমেন্ট করে থাকি, আপনি আমাকে সেটা বুঝান যে কোন দিক থেকে, সেটা না বলে সে ওর এই কান্নাকাটি, মানে বিশ্বাস করবেন না, মানে এটা এত কান্নাকাটি সবকিছু। জি। কারণ ও জানে যে ওর বাবার হাসপাতালে যাওয়ার দরকার হয়েছিল না। ও জাস্ট হাসপাতালে নিয়ে গিয়ে একটা নাটক করে 2 দিন ভর্তি রেখে নিয়ে আসলো। ওর ভাইরা দেখতে যায় নাই। ওর আচ্ছা, ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার কিছু একটা কথা আছে। সেটা হচ্ছে যে আমি দেখলাম কয়েকদিন আগে আকাশ নিবি একটা পোস্ট করছে যে তার ভাই হচ্ছে যে মানে 2-3টা ছবি পোস্ট করলো, পরে উনি হ্যাঁ এসে ব্যাখ্যা দিল যে এটা হচ্ছে সেটা। আচ্ছা যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ওনার 2টা ভাইকে আমরা সব সময় শুনি যে 2টা ভাই আছে, উনি বলে কি একটা ভাই হচ্ছে যে ওনার জব করে, আর একটা ভাই হচ্ছে পড়াশোনা করে, তো দুজন তো অ্যাডাল্ট। তো হ্যাঁ ওদেরকে কেন পাওয়া, আমি এটাই বুঝি না। ওই মহিলা কি পাগল নাকি? ওই মহিলাগুলো আমাদেরকে কি বুঝায়? ও মানুষকে কি মনে করে আমি এটাই বুঝি না কিছু। ও 2টা ভাই, একটা ভাই ভার্সিটিতে পড়ে, একটা ভাই হচ্ছে যে কি আপনার জব করে। ওরা নাকি মানে বাবা মায়ের সংসারে কিছুতে ওরা নাই। আরেকটা ওদেরকে ভাই ওদেরকে নিয়ে। গ্যারেজ আছে। জি। আরেকটা ভাইয়ের গ্যারেজ আছে, ওর যে বড় ভাই। হ্যাঁ, ও মানে ওদেরকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। ওদেরকে নিয়ে কথা বললে মানে তার গায়ের মধ্যে লাগে। এটা কেন রে ভাই? তোমার 2টা ভাই থাকতে সেদিন রাতে তোমার সাথে তোমার একটা ভাই ইয়াতে ছিল না কেন? আপনার হচ্ছে যে কি ট্যাক্সি করে গেল না কেন? আচ্ছা সেদিন গেল না, পরবর্তীতে সে কোনোদিন দেখালো না যে তার একটা ভাই হচ্ছে যে কি আপনার ওর বাবাকে দেখতে আসছে বা কোনো কিছু। ও এগুলোতে নাই তো। তোর ভাই, ওর ভাইগুলো আসলে কি? ওই না আরেকটা কথা, যেখানে সে যেখানে সে এখনো নিজের নিজের একটা গাড়ি আছে, নিজের গাড়িটা সে ড্রাইভ করতেছে। দ্বিতীয় হচ্ছে মানে আরো কিছু জিনিস দেখলাম। তারপর হচ্ছে যে আপনার এটাকে কি বলে, তার ড্রেস আপ থেকে শুরু করে কোনো কিছুতে কোনো পরিবর্তন আসলো না। তার একটা ভাই নাকি জবও করতেছে। এত কিছু পরে মানুষ তাকে টাকা দিবে কেন? সে কিসের ভিত্তিতে মানুষের কাছে টাকা চায়? টাকা তো চাই হচ্ছে সেই সব মানুষগুলো যারা খাইতে পারে না, যারা পড়তে পারে না, যাদের ঘর নাই দুয়ার নাই কিচ্ছু নাই, তারা চাইবে। ওর গাড়ি আছে, বাড়ি আছে, ভাই চাকরি করতেছে, ভাই পড়াশোনা করতেছে, ওর মেয়ে ডান্স করতেছে, স্কুলে বেতন দিতেছে, সবই ঠিক আছে। তো আবার মানুষের কাছে টাকা চাই কোন যুক্তিতে? আমি তো এটা বুঝলাম না। আবার হীরার আন্টি পরে লাইভ করতেছে এবং বলতেছে এই আন্টি বেচে দিব। ওই আন্টির এই মেমো হ্যাঁ, আমাকে। না না হ্যাঁ দেখেন, তাহলে আমি 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 হচ্ছে যে কি ওকে নিয়ে আকাশ নিবিড় যা করছে বা আপনারা যেটা করতেছেন এটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, সেটা যার যার কিন্তু রিসেন্ট যে ঘটনাটা করতেছে, আমি শুধুমাত্র আপনাকে গত 10 দিনের দিকে একটু নজর দিতে বলি। 10 দিন আগে আমরা দেখলাম যে সব ভুলে যান, সবই ভুলে যান। মানে বর্ষা চৌধুরী কয়টা বিয়ে করছে কি আর সব বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলি। আমরা দেখলাম যে বাংলাদেশের একজন নারী তার বাবাকে হাসপাতালে নেওয়ার জন্য মধ্যরাতে একটা অটো রিক্সা করে ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে, দোয়া কালমা পড়তে পড়তে যাচ্ছে। এটা দেখে আমরা তো সবাই তো আবেগী হতেই পারি নাকি? হতেই পারি। বর্ষা চৌধুরীকে ভুলে যান, এটাকে ওকে। মনে রাখি যে এরকম একটা ঘটনা ঘটেছে, ফাইন। তারপর সে তার বাবাকে নিলেন, হাসপাতালে ভর্তি করালেন এবং বাবার জন্য দোয়া চাইতেছেন, লাইভ করতেছেন। এটা দেখে আমরা ব্যথিত হচ্ছি। ইটস রাইট, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটাও দেখতেছি। আচ্ছা, ওকে। এরপর সে বলতেছে যে যে তার পক্ষে আসলে এখন বাবাকে ট্রিটমেন্ট করানো সম্ভব হচ্ছে না, সমাজে বিত্তবান যারা আছে তাদের কাছে সে একটা ডোনেশন চাচ্ছে বা সহায়তা চাচ্ছে। এটাকেও পজিটিভ ভাবে নিচ্ছি, এটা চাইতেই পারে। তো ঠিক আছে, তো যেখানে সারা বাংলাদেশের মানুষ বা আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের একটা সিম্পিতি আপনার ভিতর আপনার উপর কাজ করতেছে, আপনি হুট করে মেকআপ টেকআপ মাইরে আপনি রিলস মাইরে দিলেন কোন দুঃখে? কিভাবে করে দিলেন? তাহলে আপনি মানুষের সাথে কি করলেন? আপনি মানুষের ইমোশন নিয়ে খেলার অধিকার আপনাকে কে দিছে? আপনি মন চাইলে আপনি মানুষকে কান্না করাবেন, আপনি মন চাইলে মানুষকে হাসাবেন, আবার বলবেন যে আমার লাইভ দেখেন না, আবার বলেন যে আমার লাইভটা শেয়ার করেন, আমাকে টাকা দেন। আপনি এক মুখে এত কথা বলেন কেন? সে এত কথা বলেন কেন?
এত সুন্দর ইমোশন তৈরি করছিল এই লাইভ গুলা, হ্যাঁ, গত 3 লাইভে, এই তারপর রিলসটা ছেড়ে দিল সেই ইমোশনটা বিট করে। না সে আমাকে আমাকে বলছে আমি আমি অডিওটা আপনাকে পাঠাবো, আপনি এটা পোস্ট করে দিয়েন, ও পারলে হুম। আমার নামে মামলা করুক। আমি একজন সংবাদকর্মী, আমাকে যে ফোন করবে আমার ফোন রেকর্ড হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ও আমার বান্ধবীও না, ও আমার পরিবারের কেউ না যে আমি তার ফোন রেকর্ড করবো না। সে আমাকে নিশ্চয় ফোন করছে, কিছু বলার জন্য ফোন করছে, তো আমি তো রেকর্ড করবো, খুব স্বাভাবিক। আমি আপনাকে হুম। সেটা দিব। সে বলতে চাচ্ছে যে সে রিলস দিয়ে ইনকাম করবে। আবার মানুষ ইনকাম করতে গেলে মানুষের নামে সে অনেক আকাশ নিবিড়ে অনেক। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে বলি, সে কালকে হ্যাঁ, বারবার বলতেছিল যে 2 লক্ষ টাকা ইয়ে থেকে নিছে, ইকবালের কি জানি হ্যাঁ। পরিচালক ইকবালের কাছ থেকে, বাসা থেকে 2 লক্ষ টাকা নিছে। এটা সত্যি কথা তো? আমি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা সত্যি কথা, নিচে তো। তো তোমার সমস্যা কোন জায়গায়? মুন্না খানের নামে মামলা করছে আকাশ নিবিড়। এখন হ্যাঁ, সেই মামলা থেকে মুন্না খান উদ্ধার হওয়ার জন্য যে কোনো ভাবে আকাশ নিবিড়কে ম্যানেজ করছে। আকাশ নিবিড় বলছে যে কি তোমার কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটার মূল্য অলমোস্ট 2 লক্ষ টাকা। তো মুন্না খান সে 2 লক্ষ টাকা দিছে, এটা বর্ষা চৌধুরীর সমস্যা কোথায়? আসলেই তো ওর সমস্যা কোথায়? আর ও যে টাকা 22 লক্ষ টাকা করে না, চেক নিছে। টাকা মামলা হয়েছে মুন্না খানের নামে। মুন্না খান হুম। মামলা থেকে উদ্ধার হওয়ার জন্য আকাশ নিবিড়কে কি 20 লক্ষ টাকা দিবে না 2 লক্ষ টাকা দিবে, এটা নিয়ে ওর মাথা ব্যথা কেন? ওর কাছে কিসের প্রমাণ গেছে? ও কিসের প্রমাণ করবে? এটা আমি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, দিছে তো, সমস্যা কি? প্রমাণ করে, এই তো আপনি এখন তো প্রমাণ দিয়েও দিলেন, ঠিক আছে, আমরা হ্যাঁ, মাইনে করছি সে হ্যাঁ, 2.5 লক্ষ টাকা নিচ্ছে। তো তোর হ্যাঁ। কি আসে, ওর তো কি আসে যায়? সেটাই, সেটাই তো কথাবার্তা। ও ও ওইটা নিয়ে তো মাথা ব্যথা কেন? এরপরে হচ্ছে যে কি, তুমি কালকে বললা যে রিলস দিয়ে তোমার ইনকাম করতে হবে, তো আর এখন যদি ও যে মোনালিসা বা অন্য একজন যদি মনিটাইজেশন পায়, তোমার সমস্যা কোন জায়গায়? তুমি কিছুক্ষণ পর সেই কথাগুলো কেন বলো যে ও মনিটাইজেশন পাই গেছে, ওর এটা হয়েছে, ওর 25টা পেজ আছে, তোমার কয়টা পেজ? তোমার তো অসংখ্য পেজ। তুমি তোমার মেয়ের পেজ বানাইছো, তুমি বর্ষা চৌধুরী লাইফস্টাইল বানাইছো, তোমার নামে বর্ষা চৌধুরী পেজ বানাইছো, তোমার কি কম আছে? হ্যাঁ, তোমার ও কম আছে কামাবে, নাকি? কেউ কামাবে না, আর কেউ না। সারাদিন মানুষ ওর পেজেই বসে থাকবে, সারাদিন মানুষ ওকে নিয়ে চিন্তা করবে, ওর চিন্তা ভাবনা এরকম। না, ও মেইন। ও আমাকে মনে করছে আমি বোকাচোদা, আমি পাগল। ও আমাকে এসে বুঝাইতে চাইতেছে, মানে অন্যভাবে ব্যাখ্যা দিতেছে যে মানে ও, আমি নাকি বিশ্বাস করিনি যে তার বাবা হাসপাতালে না, সেজন্য সে ফেসবুকে পোস্ট করছে কি বাবার ওই মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু দিল। আর ভাই, আমি তো একবার বলিনি যে তোমার বাবা অসুস্থ না, আমি উল্টাইটা বললাম যে তোমার বাবা অসুস্থ, এগুলোর মধ্যে তুমি এগুলো কেন করতেছো? সে মানে সে সবসময় নিজেই রাইট। এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছু সে বুঝে, আর কেউ কোনো কিছু বুঝে না। ও এই আপনি পৃথিবীতে সে তার মুখ থেকে যা বলবে সবই হাদিস, আর বাকি হ্যাঁ, যা বলবে সব হচ্ছে মিথ্যা। হ্যাঁ, আর এই যে বলতে রয়েছে মিথ্যাচার মিথ্যাচার, আমি যে এতগুলো প্রশ্ন করছি একটার উত্তর দিতে পারছে সে? আপনি তো বিজ্ঞ মানুষ, আপনি তো আমাকে দেখতেছেন দূর থেকে, এই ফার্স্ট আমরা জীবনে কথাও বলতেছি। আমি তো প্রথমে বুঝতেও পারিনি আপনি কে, আপনার মানে আইডিটাও আমি চিনি না। যাই হোক, আমি এখন আমি বর্ষা চৌধুরীকে আজকে থেকে না, বর্ষা চৌধুরীকে আমি ঠিক যখন সে রাসেল মিয়াকে বিয়ে করার পরে রাসেল মিয়ার নামে একটা অভিযোগ তুললো, যে রাতে সে রাসেল মিয়ার নামে অভিযোগ করার জন্য থানায় গেছে, সেদিন থেকে আমি বর্ষা চৌধুরীকে খুব কাছ থেকে চিনি, জানি। এবং সেই সময়টা আমি আমি ব্যক্তিগতভাবেও না বুঝে না শুনে বর্ষা চৌধুরীকে অনেক সমর্থন করছি যে রাসেল মিয়া হয়তো অন্যায় করছে নানাভাবে। এরপর যখন দেখলাম যে বর্ষা চৌধুরী নিজে ঠিক নাই, তখন তাকে যখন যেখানে দেখা হচ্ছে তখন তাকে বুঝাইছি যে আপনি এগুলো ঠিক করতেছেন না। যখন দেখলাম যে না, সেগুলো বুঝে না, তখন আমি তার সঙ্গ ত্যাগ করছি। হ্যাঁ, যখন তাকে আমি কোনো সাপোর্ট দিচ্ছি না, তখন সে আমাকে সরাসরি অপবাদ দেওয়া শুরু করছে আমি হচ্ছে যে আকাশ নিবিড়ের বন্ধু। এখন কিসের বন্ধু আকাশ নিবিড়ের? আমি আকাশ নিবিড় আমার একজন সহকর্মী, তার সাথে আমার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা হয়, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। এটাই তো, এর বেশি আর কি? আমি কি আকাশ নিবিড়ের হয়ে কি তার সাথে এটা সেটা করতেছি? আমি তো তাকে নিয়ে এখনো একটা নিউজও করি না। আমি চাইলে তো অনেক কিছু করতে পারি, কিন্তু আমি করবো না, আমার দরকার না, আমি এই পাত্রা কাজ করবো না। ওরে আমি যাতে তোলার মতো কোনো এরকম মানুষ সে না। আমি প্রতিদিন অন্তত 20-30টা বিষয় নিয়ে কাজ করি। আমাকে হয়তো আপনি জানেন না, হয়তো একটু প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন। বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলার মতো সময় আমার কাছে নাই, সিরিয়াসলি নেই। কালকে যখন সে আমাকে নিয়ে লাইভ করতেছিল, তখন আমি অন্য একটা লাইভ করতেছিলাম। পরে এসে আমি এগুলো দেখলাম, কি রে, সে আমার নাম নিয়ে কথা বলতেছে, এত বড় সাহস সে পায় কিভাবে? যে অমুকে কমেন্ট করছে, তোমার এখানে তো হাজার হাজার মানুষ কমেন্ট করে, তোমাকে তো প্রতিদিন কয়েক কয়েক হাজার মানুষ ধুয়ে দিতেছে, কই তুমি তো কারো নাম নিয়ে লাইভ করো না, আমার নাম নিয়ে করলা কেন? তাও একটা কার মিথ্যা বিষয় নিয়ে। যাক, আপা মাইন্ড করবেন না, আমি আসলাম হচ্ছে ওই যে আমার এই কথাগুলো বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি ভাবলাম যে এটা নিয়ে আমি কথা বলতে গেলে ভাই, ওই যে আমার ফ্যান লিস্টে অনেকে আছে যারা ওনাকে চিনিও না, তখন বলছে তুমি কারা নিয়ে কথা বলতেছো, কি জন্য বলতেছো, তা একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, বিদায় আমি আপনার এখানে কথাগুলো বলে গেলাম। না ভাই, আমি খুব খুশি হয়েছি আপনি আসছেন, অনেক কথাই বলে গেছেন, ইম্পর্টেন্ট দরকার ছিল। মানুষও দেখতেছে আপনার কথা শুনে, দেখেন আপনি যদি কমেন্ট খেয়াল করে দেখেন, আপনাকে সাপোর্টও করতেছে, না, ভালো হয়েছে। এখানে 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 আমাকে মানুষ সাপোর্ট করবে হচ্ছে সত্যকে, এখানে আমি আপনাকে কেউ কোনোদিন সমর্থন করবে না। আমি আর আপনি এখানে বসে যদি মন গড়া যদি গল্প বলা শুরু করে, মানুষকে এটা বিশ্বাস করবে? মানুষ তো এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে।
মানুষ তো এগুলো দেখতে দেখতে মানুষ এখন তার উপরে যখন অবিশ্বাসটা তৈরি হয়েছে, তখন তাকে নিয়ে যে কথা বলে মানুষ তাকে সমর্থন করে, তাই না? এটা তো সত্যি। সে কি মানুষের সাথে কি প্রতারণা না করবেন বলেন তো? সে কিছু একটা হইলে আইসা কান্নাকাটি শুরু করে, কিছু একটা হইলে সে আত্মহত্যা করবে, কিছু একটা হইলে কালকে রাতে নাটকগুলো দেখছেন, সে নাটকের মধ্যে মনে হয় যে সে ওই যে এটাকে কি জানি বলে না আপনার, আমি তো ঠিক মনে করতে পারতেছি না, এমন ভাবে ঘোষণা দেন ওই যে লটারি কে জিতলো, যে তায়েব ভাই 5,000 টাকা, অমুক 3,000 টাকা। এটা কোনো বিষয় হলো? এগুলা মানে কে মানুষকে কত টাকা দিচ্ছে? কেউ কে টাকা দিছে, বিশেষ ওর করে এই এক নাম ফোঁটা, শোনার জন্যই। আমি তো এক ফোঁটা চোখে পানিও তার দেখলাম না। সে যে কান্নাকাটি গুলো করতেছে এগুলো কি? তারপরে আমরা তো সবই দেখি। তুমি এখানে কান্নাকাটি করতেছো, তোমার বাবা অসুস্থ, তোমার মেয়ে ডান্স করতেছে, তুমি আবার সেটা তোমার পেজে শেয়ারও দিতেছো। কি রে ভাই, এগুলো কেন? তুমি একটার ভিতরে থাকো, তুমি মাল্টি ট্যালেন্টেড, তুমি যে সেই মালটা, এটা তো আমরা জানি, কিন্তু সেটা তো মানুষকে দেখাইতে হবে কেন? মানে সে কান্নাও করবে, ডান্সও করবে, মেকআপও করবে, সে করবে, মানে সব, মানে আমরা এমন ঠেকার মধ্যে পড়ছি, আমাদেরকে এগুলো হজম করতে হবে। মানে আমরা সবকিছু হজম করতেই হবে, মানে আমাদেরকে সে জোর করে হজম করাবে। মানে ও কিন্তু নিজের পথটা নিজেই নষ্ট করতেছে। ও কিন্তু পারতো এরপরে সব এরকম সিম্পাথিয়ালা ভিডিও, সিম্পাথিয়ালা চলে গেলেই পারছিল। এই রিলসটা কি দেওয়া দরকার ছিল? বাপটা হাসপাতালে, মেয়েটার নাচের ভিডিও সে পোস্ট করে বসে রয়েছে, সে আচ্ছা, জানেও না। সেটা বাদ দেন না, সেটা বাদ দেন, তার বাবা হাসপাতাল আইসিইউতে ছিল। আচ্ছা, তাকে তাকে হাসপাতাল থেকে এখন হয়তো রিলিজ দিছে বা ভালো আছে, ঠিক আছে। তো তুমি সেটা না মানুষের সাথে কথাবার্তা, আরে ভাই মানুষ তো কোনো কিছু একটা ঘটনা ঘটলে তো সে 10-15 দিন 20 দিন 1 মাস তো সে মানে ওই এখান থেকে মানে স্ট্রেস থেকে বের হতে পারে না। এই রাইট। সে বলতেছে রিলসটা আমি অনেক আগে করছি। আচ্ছা, মানলাম আসলে রিলসটা তুমি অনেক আগে করছো, আমি মানছি। তো পোস্ট তো করছো কালকে, এই পোস্টটা এখন করা দরকার কি? তুমি খালি কি এটা 10 দিন পরে পোস্ট করতে পারতো না? এখন তো তোমার সেই সময়টা না। এখন তোমার পরিবার একটা সমস্যা চলতেছে, তোমার বাবা অসুস্থ, তোমার জবে যাইতে পারতেছো না, তোমার টাকা নাই, তুমি অন্যদের কাছ থেকে টাকা নিয়ে চলতেছো। সে বলতেছে আমাকে কত টাকা দিছে। আরে ভাই, কত টাকা দিছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি টাকা চাইলে কেন? তুমি গাড়ি নিয়ে চলো, তুমি ফ্ল্যাট নিয়ে থাকো, তোমার হেল্পিং হ্যান্ড আছে, তোমার ড্রাইভার আছে, তোমার এত কিছুর পরে তুমি আবার টাকা চাও কেমনে? টাকা কারা চায়? ফেসবুকে টাকা কারা চায়? আমার মানে আমাকে একজন বলল যে ওকে জাকাত ফেতরাও তো আমরা দিতে পারি। তা আমি বললাম যে না, জাকাত ফেতরা তার উপর হয় না যার হাতে ডায়মন্ড আছে, যার কাছে 50 লাখ টাকার এফডি আছে, যার কাছে 5 কাঠা জমি আছে, তার উপর জাকাত ফেতরা হয় না। জাকাত ফেতরার মানুষ অন্যটা হয়। না, অনেক এরপরে হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশি মানুষ হচ্ছে সবচেয়ে বেশি আবেগী। আমাদের দেশের বাঙালি বাঙালি জাতিকে আমরা মনে করেন যে যে কোনো কিছু ভুলে ফেলা আমাদের জন্য খুব কঠিন। ধরেন যে আমি একজনকে ঘুরে একটা থাপ্পড় মেরলাম কোন একটা জায়গাতে, কিছুক্ষণ পর আমি যদি বলি যে ভাই সরি, এটা আমার ভুল হয়েছে, এক কাপ চা খাই, মানুষ কিন্তু এটা ভুলে যায়। আমাদের দেশের মানুষের মধ্যে আবেগ বেশি কাজ করে। তো বর্ষা চৌধুরীর এত কিছুর পরেও সে ফেসবুকে পোস্ট করে টাকা চাইছে, মানুষ দিচ্ছে তো, এই যে সে নিজে তো স্বীকার করলো, সব স্বীকার করুক আর না করুক, যার যা সামর্থ্য ছিল, কেউ 50 টাকাও দিছে, কেউ 5,000 টাকাও দিছে, কেউ 100 টাকাও দিছে, দিছে তো, যেটাই হোক, দিছে, আসলেই দিছে। যা পারছে দিছে। তো এখন এটা নিয়ে আমাদের কোনো সে নাই, তুমি নিছো কেন, তোমার টাকা দিছে কেন। আমাদের প্রশ্ন শুধু একটা জায়গাতে ছিল যে মানুষ, আমরা যখন তোমার সুখে শোকাহত হতে চাই, তোমার ব্যথায় ব্যথিত হতে চাই, তখন তুমি আবার আমাদেরকে মানে উস্কানি দাও কেন, আঙ্গুল দাও কেন আমাদের পিছনে? আবার তুমি হাতে রাখা হাত গান ছাড়তেছো কি কারণে? তোমার বাবা কি সুস্থ হয়ে কি হাঁটতেছে? বলেন, একটু সে কি হাঁটতেছে? নাকি তোমার বাবার তুমি বিয়ে করাইতেছো? মানে এত সুস্থ হয়ে গেছে সে? তো তাহলে তোমার তো শোক দুঃখ সবই রয়ে গেছে। তো সেই শোক দুঃখ শোকের মধ্যে তুমি রিলস দিলে এটা মানুষের কাছে খারাপ লাগে না? কি রে, আমি যে মানুষটার জন্য একটু আগে আফসোস করলাম, একটু আগে আমি যার জন্য চোখের পানি ফেললাম, আবার সেই মানুষটা কিছুক্ষণ পরে আবার গান আপলোড করে, এটা মানুষের কি অনুভূতি নিয়ে আঘাত না এটাতে? এই মানুষের মানুষের আবেগ নিয়ে এই খেলা রাইট, করা। এই রাইট তোমাকে কে দিছে? এই রাইট তোমাকে কে দিছে? তারপর সে বলতেছে রিলস দিলে নাকি তার 2-4 টাকা ইনকাম হবে, সে চাচ্ছে ফেসবুক থেকে কিছু টাকা আসুক, মানুষ তো তাকে টাকা দেয় না। আরে ভাই, ফেসবুকে ইনকাম করার জন্য তো অনেক কিছু আছে, ফেসবুকে ইনকাম করার জন্য তো অনেক কিছু আছে, তুমি গান দিতে হবে কেন আর ফেসবুকে তোমার ইনকাম, এই সময়? 2 দিন আগেই না বললো যে তার যোগ্যতা, সে লাখ টাকা ছুঁই ছুঁই বেতনের চাকরি পাইছে, কর্পোরেট জব। না, ওইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সে জব পাইতেই পারে, তাকে কে জব দিছে বা কেন দিছে, কত টাকা বেতন দিছে, এটা তাদের ব্যাপার। তো তাহলে জব জি, আছে, তার সাথে হুম, হ্যান্ডশেক কেউ করতে পারবে না, তার হাতে তাহলে জব আছে। তাহলে তাহলে হ্যাঁ। এখন কেসটা দেওয়ার কি দরকার হইলো?
আমার সেই প্রশ্নগুলো তো আমারও ছিল। তারপরে তো ওই যে বললাম না যে ভাই দিন শেষে আমরা কে চাইবো বলেন তো? বর্ষা চৌধুরীর উপরে আমার অনেক রাগ অভিমান থাকতে পারে, কিন্তু তার বাবার উপর তো আমার কোনো রাগ অভিমান নাই। এখন তার বাবাটা অসুস্থ, হয়তো তার চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না, তার হাতে টাকা নাই, সেজন্য সে মনে হয়েছে হয়তো যে ফেসবুকে পোস্ট করলে 2-4টা টাকা পাবে, কেউ দিবে, এটা হোক না, সমস্যা কি? আমি সে তো আর কারো পকেটে জোর করে নিতে পারবে না যদি আপনি বিকাশ না করেন বা ব্যাংকে টাকা না পাঠান। তো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার দুঃখটা হচ্ছে ওই একটা জায়গাতে, যে তোমার এত এত ট্রেজেডি তুমি ঘটাইলা, মানুষকে এত বিরক্ত করলা, মানুষকে তুমি এত প্যারা দিলা, এত কিছুর পরেও মানুষ তোমার বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ সহায় লিখতেছে, আল্লাহ ভরসা লিখতেছে, যে মানুষগুলা তোমাকে 50 টাকা দিছে, 100 টাকা দিছে, এত কিছুর পরেও তুমি আবার সেই মানুষগুলোকে গান শুনাইতেছো, মেকআপ করতেছো, কি কারণে? তুমি 2 দিন আগে টাকা চাও, 3 দিন পর তুমি মেকআপ করো, 5,000 টাকা দামের মেকআপ করো, 10,000 টাকা দামের ড্রেস পরো, আবার সেই গাড়িতে বসে বসে লাইভ করছো। তোমার গাড়ি বিক্রি করে তোমার বাবা চিকিৎসা করাতে পারো নাই? এটা করো নাই কেন? তো উম, এগুলা হচ্ছে যে আমি আমার প্রতিবাদের জায়গাটা, আমি বর্ষা চৌধুরীর লাইফ স্টাইল নিয়ে, অতীত নিয়ে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমি তাকে মাত্র 10 দিনের বিষয় দিয়ে বিচার করতে চাই। এই 10 দিনের মধ্যে তুমি আমাদের সাথে যা করলা, আমাদের ইমোশন নিয়ে তুমি খেলার রাইট তোমাকে কেউ দেয় নাই সোশ্যাল মিডিয়া। right. তুমি আবার এটা বলো যে আমার পেজে লাইভ দেখেন না, তুমি এখানে লিখে রেখেছো পাবলিক ফিগার, তুমি নিজেকে এটা সেটা দায়িত্ব মনে করো, তুমি নিজেকে আইডল আইডল বানাও একদিকে, আবার মানুষকে লাইভ শেয়ার করতেও বলো, বা নানান বিষয় তো আছে, তো মানুষ তো বাধ্য হয়ে তোমার লাইভ গুলো দেখে বা দেখতে হয়, এটা দেখবে খুব স্বাভাবিক। এটা বললে হবে না তো যে আপনি আমার লাইভ দেখেন না, এটা বললে হবে না। তুমি ফেসবুকে সোশ্যাল মিডিয়া এসে করবা আর মানুষ দেখবে না, এটা এটা তো হবে না। তাহলে আর তুমি যদি লাইভ হ্যাঁ, তোমার আর যদি বলো যে তো আপনারা আমার লাইভ দেখেন না, আমাকে কমেন্ট করে, তাহলে তুমি পোস্ট করছিলে কার উদ্দেশ্যে? হ্যাঁ তুমি যে পোস্ট করছিলা সেটা কার উদ্দেশ্যে করছিলা? টাকা দেন বলে পোস্ট করছিলে কার উদ্দেশ্যে? কালকে যে তুমি কান্না করে করে বিচার দিতেছো, কার কাছে বিচার দিতেছো? কাকে? তোমার পরিবারের সদস্যকে? তাহলে ফেসবুক আসছো কেন? ফেসবুকের মানুষের কাছে তো বিচার দিতেছো না। তো রাইট। তুমি যাদের কাছে বিচার দিবা, যাদের কাছে আফসোস আক্ষেপ করবা, তো তারা তোমার ভালো মন্দ নিয়ে কথা বলবে না? রাইট আছে না? যাক, আমি আপা এটা নিয়ে আর কোনো কথা বলাতে চাই না। আমি জানি না আপনি কোন বিষয়ে কথা বলতেছিলেন, আমি আপনাকে দেখে এই কথাগুলো একটু ক্লিয়ার করে গেলাম। না না, কালকে লাইভ নিয়েই কথা হচ্ছিল। না আপনি জি। যেরকম বললেন গাড়িটা বেচে দাও, আমি তো গাড়ি বেচতে বলতেছি না, আমি বলতেছি তোর হাতে যে 3 লাখ টাকার আংটিটা আছে এটা বেচে দে। কারণ আংটি পরে থাকাটা কম্পালসারি না, হয়তো গাড়িটা তোর জন্য লাগতে পারে, আংটিটা বেচে দে। ভাই, সে যে আমি লাস্ট এক লাইনে একটা কথা বলি। ওই বলে আসলে কিছু মানুষ আছে যে পৃথিবীতে যে মানুষটা বুঝে না তাকে আপনি বুঝাইতে পারবেন, কারণ সে আপনার থেকে কিছু শিখবে। যে মানুষ ঘুমাই রয়েছে তাকে আপনি ঘুম থেকে উঠাতে পারবেন, ডাক দিলে সে উঠবে। হ্যাঁ, এটা এটা সম্ভব, কিন্তু বর্ষা, যে মানুষ মনে করে যে পৃথিবীতে আমি হচ্ছি সব জান্তা শামশের, পৃথিবীতে আমি সব জানি, এই মানুষকে আপনি কখনো বুঝ দিতে পারবেন না। এই বর্ষা চৌধুরী এমন একটা জায়গায় চলে গেছে, তার মধ্যে কোনো লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, তার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান নাই, তার ভিতরে কোনো কিছুই কাজ করতেছে না। সে ওয়ান নৈতিকতা। কাইন্ড অফ, সে মানে আছে একটা ইয়া নিয়ে। সে যদি এগুলো ভাবতো যে আমার এই কথাগুলো নিয়ে দেশে বিদেশে মানুষ এরকম করে, আমার দিকে মানুষ এভাবে তাকাই থাকে, আমাকে নিয়ে এভাবে সমালোচনা করে, আমার ভিতরে একটা পরিবর্তন আনা দরকার, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমার ছেলেটা একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে, আমাকে কোন একটা কিছু করে খাইতে হবে, যদি সে একটা দিন যদি নিজের মতো করে যদি 1 ঘন্টা ভাবতো, তাহলে তার ভিতরে অনেক পরিবর্তন আসতো। কিন্তু সে এটাকে থোড়া কেয়ার করে, সেটাকে কোনো কেয়ারই করে না। মানে সে মানুষের আমি পর্যায়ে নেই এখন, মানে সে কে কি বললো, কে কি করলো, এই যে সে এত বড় একটা ব্র্যান্ড প্রমোটার নিজেকে বলে, সে 1 লক্ষ টাকার সুই সুই বেতনে চাকরি করতেছে, তার কাছে একটা গাড়ি আছে, তার একটা এত বড় একটা লাইফ স্টাইল, সে যখন ফেসবুকে টাকার জন্য পোস্টটা করতেছে, তখন তো সে নিজেকে তো তখনই, আমি হলে তো মরে যেতাম তখন, যে আমি কোথায় গিয়ে কি করতেছি, যে মানুষ আমাকে নিয়ে কি বলবে, আমার ব্র্যান্ড প্রমোটার আমাকে কি বলবে, আমার বন্ধু বান্ধব আমাকে কি বলবে, আমার 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 সহকর্মীরা আমাকে কি বলবে। আমার মরণ তো সেদিন হয়ে যাইতো। তো আপনি বুঝতেছেন যে তার ভিতরে লজ্জা কাজ করতেছে না, তার ভিতরে তার কোনো মানে কিছু কিছু কাজ করতেছে না। তার মধ্যে তো লজ্জা কোনোদিনও কাজ করেনি। লজ্জা কাজ করলে একটা মেয়ে এতগুলা বিয়ে আর এতগুলা প্রেম করে না। আমার হাতে একাধিক বিয়ের প্রেমের প্রমাণ আছে, একাধিক। যতখানি বলছি এরও আছে, বুঝতে পারছেন ভাই? না, আমি আসলে দেখেন, আমি তো নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে আমি তাকে কতটুকু চিনি জানি বা কতদিন থেকে জানি, কিন্তু আমি তাকে মন্তব্য করি না। কিন্তু সিরিয়াসলি বলেন, আমি মানে ওই দিন নিজেকে কন্ট্রোল করতে পারি না, মানে ওইটা দেখে আমার এত খারাপ লাগছে যে কি রে ভাই, এটা এটা কি? তুমি পরশুদিন লাইভ করলা, তুমি 100 টাকা দামের একটা টি শার্ট পইরা, 50 টাকা দামের একটা সালোয়ার পইরা, একটা হিজাব পইরা তুমি বসে বসে লাইভ করতেছো, মানুষের সাথে কথা বলতেছো। তারপর হচ্ছে যে কি তোমার কাছে ইনজেকশন আনার টাকা নাই, এটা সেটা নাই, এমন একটা পরিস্থিতি এখনো 5 দিন হয় নাই।
এখনো 5 দিন হয় না, তুমি তার ভিতরে এত গর্জিয়াস লুকে মেকআপ করে ভিডিও পোস্ট করলা। তো যদিও সে আমাকে ব্যাখ্যা দিচ্ছে এটা আগের আগের পোস্ট করা ভিডিও। আচ্ছা, আগের পোস্ট করা ভিডিও তো আমরা আমরা তো কখন কি পোস্ট করতে হবে এটা তো বুঝতে হবে তোমাকে ভাই। হুম। হ্যাঁ, তুমি এটা এটা কি বুঝো নাই? পোস্ট করতে হবে ভাইয়া। আমি আপনি থাকতে থাকতে একটা কথা বলি, ও যে এগুলা করতেছে, এই যে মুন্নাকে নিয়ে একটা ভিডিও সে পোস্ট করছিল, হ্যাঁ, ওকে একবারও ভাবেন এই ছেলে মেয়ের ভবিষ্যতে কি হবে? সে তো নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটাকেও নষ্ট করছে, সাথে মুন্নার মেয়ে দুটারও। ওই ওই একটা পোস্টে খেয়াল করেন এই আমি post- আমি একটা সময় ওর যে মেয়েটা ছিল যারা, ওরে আমি সরাসরি কখনো দেখি নাই, কিন্তু ওর মুখে আমি শুনছি এবং দুই একটা ভিডিও দেখে আমার কাছে মনে হলো যে মেয়েটা আসলে ট্যালেন্ট এবং তার একটা ভালো ফিউচার হওয়া দরকার। কিন্তু রিসেন্টলি আমি মাঝে মাঝে দেখতাম যে সে তার মেয়েটাকে পাশে বসিয়ে বসিয়ে যখন লাইভ করতো, মেয়েটা যখন এইসব বিষয়ে ইন্টারফেয়ার করতো, মানে নানান কথা বলতো, মানে মুন্নাকে নিয়ে মানে আর কি বলবো, মানে আমার মনে হয় যে মেয়েটাকে সে নিজের হাতে নষ্ট করে ফেলছে, নিজের হাতে। আপনি এখন চিন্তা করেন, আজকে থেকে 10 বছর পরে গিয়েও কিন্তু এই ভিডিও থাকবে, 50 বছর পরে গিয়েও কিন্তু ওর এই ভিডিওগুলো থাকবে। এগুলা কিরকম এফেক্ট হবে একবার চিন্তা করছেন? শুধু কিন্তু ওর ছেলে মেয়ের লাইফে না, ওর ছেলেটা তো এখনো বড়ই হয়নি, বুঝি হয়নি। ছেলেটা যখন বিয়ে করবে, যখন স্কুলে যাবে, যখন কলেজে যাবে, তখন কিন্তু এই ভিডিওগুলো ওর সামনে আসবে। জোর মা বিয়ে ছাড়া প্রেগনেন্ট হয়ে ঘুরতেছিল, 6 মাসে 3 জনের বাচ্চার মা হইতে গেছিল। এগুলা কেউ চিন্তা করতেছে? আপনি বলতেছেন ওর মধ্যে লজ্জা নাই, ওর মধ্যে মাতৃত্ব বোধ নাই। ওর ভিতর কোনো কিছুই নাই। ও ও এখন যদি ও এখন ও এখন কোনো কিছুতে নাই। ও যে ওর ভিতরে এখন মনুষ্যত্ব বোধ থেকে শুরু করে ওর ভিতরে কোনো কিছুই কাজ করতেছে না। সে এখন অন্য জগতে একটা বাসিন্দা। সে কি মনে করে, সে মনে করে যে পৃথিবীতে সে একমাত্র মানুষ, আশপাশে আমরা যারা আছি আমরা হচ্ছে এলিয়েনের বাচ্চা বা অনেক কিছু, মানে আমরা ওর ভাষা আমরা বুঝি না বা কোনো কিছু এরকমই মনে করতেছে হয়তো, না, ও জানি না, বলতে আমি এর বেশি আর মন্তব্য করতে চাই না। আমার আমার আমি ছাড়া ওদের দুনিয়াতে আর কেউ নাই। হ্যাঁ, তো তুমি কি জি, রেখে যাচ্ছে তাদের জন্য এই কলঙ্ক? কেমনে কেমনে দুনিয়াতে কিছু না, ও কি বলে এগুলা? ও দুইটা ভাই আছে নিজের মুখে স্বীকার করতেছে। হ্যাঁ, কি আছে বলেন তো। পৃথিবীতে? ও এতিম এতিম। ও কিভাবে বলে এতিম এতিম? ও মানুষকে আমি সেন্টিমেন্ট হারাই ফেলতেছি আবার। ও কি বলে বারবার এসে বলে যে ও এমনি হয়েছে সেমনি হয়েছে। দুইটা ভাই এবং এবং তারা প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, তো প্রাপ্তবয়স্ক, তাহলে প্রাপ্তবয়স্ক। এক এক ভাই নাকি জব করতেছে, এক ভাই ভার্সিটিতে পড়াশোনা করতেছে, দুইটা ভাই যারা আছে, মানে যে যে বাবা মায়ের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে, তারা অসহায় কিভাবে হয়? আর কে একটা বল ভাই বসাতদের কিসের জন্য বসাতদের দায়িত্ব নিতেছে এগুলা? ও কারে কি বুঝাইতেছে? ওর ভাই জব করতেছে, ওর ভাইয়ের কি ওর ভাইয়ের কি তার বাবার প্রতি কি বিন্দুমাত্র দায়িত্ব নাই? ও বলে আমার ভাই ছোট, আমার ভাই ছোট। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে, ওই ভাই ছোট হয় কেমনে? যে যে ভাই জব করতেছে সে ছোট হয় কেমনে? আমাদের দেশে 8 বছরের বাচ্চা এখন পরিবারের দায়িত্ব নিচ্ছে, হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে, আমি নিউজ করছি। আমার বোনের মেয়ে, বোনের বাড়িতে এরকম হয়ে গেছে। আছে, এরকম আছে, আছে, প্রচুর আছে। না, আমি বলতেছি ও ঠিক আছে, ওর বাপ মা থাকা সত্ত্বেও সে এতিম। হ্যাঁ, সে বলতেছে আমি একজন মা, আমার সন্তান ছাড়া, আমার সন্তানের আমি ছাড়া কেউ নাই। ওর বাবার ফ্যামিলি আছে ওই ওই সন্তানগুলার। হ্যাঁ, তারপর সে মা হিসেবে কি করে যাচ্ছে? আপনি আমাকে এটার উত্তর দেন। সে মা হিসেবে কি অবদান রেখে যাচ্ছে সন্তানের লাইফের উপরে? না বলেন না আপনি আমাকে। আমি না আমি আমি এগুলা নিয়ে বাপা আমি বলবো না। আমি বললাম তো এগুলা নিয়ে বলতে গেলে অনেক কথা, আমি এগুলা নিয়ে বলবো না। আমি শুধু আমাকে সে কালকে যদি আমার নামটা নিয়ে যদি এই কথাগুলো না বলতো তাহলে আমি আজকে এগুলো বলতাম না। ও কোনো দিক থেকেই, ও তো নিজেই বলে যে রুমির পরিবারের পক্ষ থেকে তার সন্তানের। আর আমার মনে হয় যে পৃথিবীতে একমাত্র ছেলে হচ্ছে যে বর্ষা চৌধুরীর ছেলে যে কি পরিমাণ দুধ খায় সেটা শুধু আমরা জানি, যে দুধের টাকা দুধের টাকা দুধের টাকা। আমি এত এত কথা শুনি নাই, মানে কিছু একটা হলে আমার ছেলে দুধের টাকা দেবে কি, আমার ছেলে দুধের টাকা দেয়, এটা সেটা। মানে কিছু কিছু জিনিসকে সে এত হাস্যকর করে ফেলতেছে, মানে এগুলো কি রে ভাই? আর কোনো মায়ের সন্তান কি দুধ খায় না? আর 3 বছর হয়ে গেছে, এখনো কেন দুধ খাবে? আচ্ছা খাক, 5 বছর পর্যন্ত ও ছেলে 5 বছর দুধ খেলে আমার সমস্যা কি? কিন্তু সে তো নিজে স্বীকার করে যে তার ওই রুমির ফ্ল্যাটের ভাড়া থেকে শুরু করে বিক্রি করে নাকি তার পরিবারের খরচ দেওয়া হয়। তো বাচ্চাদের খরচ দিতেছে হচ্ছে সে। তারপরে এত কিছু পরে সে কিসের অভাব? তার এই পৃথিবীতে তার অভাব কিসের? এখন তো আমার মুখ খারাপ হয়, কি বলবো ভাই। দেখ, না এগুলা নিয়ে আমি বলতাম না, কারণ আমি ওই না না, সময় লাইভে ব্যস্ত ছিলাম। যদি আমি ব্যস্ত না থাকতাম, সে আমাকে ওর আবার সাহস কি, ও আমাকে ব্লক করে দিছে। ও আল্লাহ। আমাকে মানে ওই কমেন্টের কারণে সে আমাকে পেজ থেকে ব্লক করে দিছে। হ্যাঁ, তো ব্লক করে দিছে তো কি হয়েছে? তারপর দেখি যে অন্য আইডি থেকে সে লাইভ করতেছে, সে লাইভে আইসে আমার নাম ও সাংবাদিক সাইফুল রাজীব এভাবে বলছে। আর সাইফুল রাজীব কি বলছে তুমি সেটা পড়ে শোনাইলে না কেন? ওইটা পড়ে শোনাইতা মানুষকে। আর আমি আমি তো স্পষ্টভাবে বলছি যে আমার
আমার যদি আমার সেই কমেন্ট যদি তোমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে, তোমার সম্মান ক্ষুণ্ণ করে, তুমি সোজা আমার নামে মামলা করে দাও, সোজা মামলা করে দাও। যদি আমার তথ্য প্রমাণ বা ঠিকানা যদি আমার কিছু লাগে, আমি তোমাকে প্রোভাইড করবো, নিয়ে যাও, মামলা করো। এরপরও সে বলে মামলা করবে না, সে আল্লাহর কাছে আমার নামে বিচার দিছে। আল্লাহ আমার মানে কি জানি কি লিখলো, কলিজা ফাইটা কি জানি কি লিখছে, সে লিখছে বিচার দিছে, আমি বলছি আমিন। আমি কমেন্ট খুঁজে পেলে আমিও গিয়ে আমিন লিখে আসবো। না আমি আপনাকে একটা আমি ওই যে একটা ফোন কল রেকর্ডটা আমি আপনাকে দিব, ওই শুনেন সে আমার ঠিক সাথে আছে। কি রিয়াক্টটা করছে। সে আমাকে কথা পর্যন্ত বলতে দেয় নাই। আরে ভাই, তুমি যেহেতু আমাকে ফোনটা করছো, তুমি আমার কাছে ঠান্ডা মাথায় জানতে চাও যে সাইফুল ভাই আপনি আমার পোস্টে এমন মন্তব্যটা কেন করলেন। সে সেটা না বলে হাউ মাউ করে কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি কইরা এটা সেটা কইরা আল্লাহর কাছে বিচার দিলাম বলে সে নিজে ফোন কেটে দিয়ে চলে গেছে। এইভাবে সে সবাই ইমোশনালি ব্ল্যাকমেল করে। এটা মানে কি? ঠিক আছে কিভাবে আপা, আপনি কন্টিনিউ করেন, আমি বের হলাম। থ্যাংক ইউ হ্যাঁ, আমাকে সময় দেওয়ার জন্য। জি জি। ধন্যবাদ, ধন্যবাদ। যাক, আমি সাইফুল ভাইকে চিনতাম না, আমি এই ফার্স্ট তার সাথে কথা বললাম। আমি তো চিনিও না, কিভাবে কথাটা বলছি, এই ক্যাটা সাইফুল। আল্লাহ, কি বিচ্ছিরি অবস্থা। আশা করি সবাই আমাকে মাফ করবে, আর সাইফুল ভাই আমাকে মাফ করবে। যাই হোক, এখন ঘটনা হলো, একে তো তারা উদ্যোক্তারা মানে ইয়া করছে, বয়কট করছে, এই জন্য সে কখনো ব্র্যান্ডের কাজ আর পাবে না। এখন যদি উদ্যোক্তা সমিতির বাইরে থেকে যদি কেউ হয়, তাহলে একটা ব্যাপার। হ্যাঁ, 2 নাম্বার হলো গিয়ে মিথ্যাচার। মিথ্যাচার বলে কোনো জিনিস নাই, এক্সিস্ট করে না। ওর উপর কেউ মিথ্যাচার করতেছে না, ও মিথ্যাচার করতেছে। গেল। হ্যাঁ, আমি ওর লাইভের কথা বলতেছি কিন্তু। হ্যাঁ, আমি এই লাইভটার জন্যই তো বলছিলাম মেগা লাইভ। যাক, মেগা লাইভ হয়েই গেল শেষ পর্যন্ত সাইফুল ভাইয়ের জন্য। আমার কাছে খুব ভালো লাগছে সে আসছে। যাই হোক, আর তারপর হলো গিয়া সে আরো কি বলছে যে আমি মামলার কথা। হ্যাঁ, তার উপর এত মামলা, অত মামলা। মামলা তার উপর হচ্ছে কেন বলো? কারণ সে মামলার ব্যাপারটা শুরু করছিল। মামলার যে রীতিটা তার লাইফে, সেই তো শুরু করছে। তারাই তো মামলাবাজ মহিলা বলতো। প্রচুর মানুষ এরকম আছে যারা মানে বলবে যে তার উপর মামলা করছে, সে গিয়ে মামলা করছে, এটা করছে, সেটা করছে। মামলার রীতি তো সে শুরু করছে। তুমি যদি আজকে যে সে আমাকে ফোন কলটা দিছিল, আমি চাইলে চিল্লাচিল্লি করতে পারতাম, ঝগড়াঝাটি করতে পারতাম, আমাকে যারা ব্যাড বলে আমি তাদেরকে ব্যাড বলতে পারতাম। হ্যাঁ, আমি কি করি, আমার তরফ থেকে সাইলেন্ট থাকি। কতক্ষণ তুমি চিল্লাবা? তারপর তুমি একসময় অফ হয়েই যাবা। এটাই সাধারণ জীবনের নিয়ম। তো আমিও সেইভাবে মানে ইয়া করছি। যদি কেউ অ্যাভয়েড করতে চাও, তাহলে এইভাবে অ্যাভয়েড করা সম্ভব। সে যদি মামলা করা শুরু না করতো মানুষের উপরে, তাহলে তার উপর কখনো মামলা হইতো না। এখন মামলা করে চুল ছিঁড়ে তো লাভ নাই। মামলার রীতি তুমি শুরু করছো, মামলার পথটা তুমি দেখাইছো, নাইলে মামলা হচ্ছে কেন তোমার উপরে? আর তোমার উপরে কিসের মিথ্যা মামলা হয়ে রয়েছে? তুমি যদি মিথ্যা মামলা না করে থাকো, এই যে হাত কাটে তুমি হাত কাটা দেখায় দিয়ে যে মামলা করে, ওই যে তোমার লাস্ট জামাইয়ের আগের জামাইরে যে জেল খাটাইলা, হ্যাঁ, সেটা কেন হইলো? মামলার পথ তো তুমি দেখাইছো। মামলা করে খামাখা চিল্লাইও না। আচ্ছা, অনেক বড় সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার, রাইট? সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। এখন এতে না অনেকে সুযোগ নিয়ে বসে। আমি কালকে জানি কি কথা বলে বসছি, আমাকে একজন বলে বসলো, ও মা তুমি এরকম কথা বলতে চান? আমি বললাম না, বলতে জানি, আমি অফলাইন বলি, অনলাইন তেমন একটা বলি না। কারণ কি, দরকার হয় না। আর কিছু মানুষকে কোনো সময় মানে ওই ওই যে বলে না জাতে উঠায় দাও, আমি ওদের জাতে উঠায় দিতেই চাই না। যথেষ্ট হয়েছে, যতখানি পারা যায়। হানা রহমান লিখছে মামলা চৌধুরী, হাঙ্গা চৌধুরী। ঠিক আছে, তো আমার আমি যেগুলো বলতে আসছিলাম, আমার ধারণা আমি বলে শেষ করছি। যদিও কিছু বাকি থেকে থাকে, আমি তো বাইচেই রয়েছি, আমি তো লাইভ করবোই, তখন দেখা সাক্ষাৎ হবেই, নো প্রবলেম। ঠিক আছে, সিরিয়াসলি আমার এখনো ভালো লাগতেছে যে সাইফুল ভাই আমার লাইভে আসছিল। দারুণ বিষয়। ফারিয়া ত্রিনা চৌধুরী লিখছে বর্ষা হইলো কুত্তার ল্যাজ, সোজা হবে না। ও ওর বলে কোটি টাকার অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্ট আছে। আচ্ছা, কোটি টাকার আমার অ্যাপার্টমেন্ট আছে, কেউ যে রুমের অ্যাপার্টমেন্টটা আছে, রুমের অ্যাপার্টমেন্টটা পাবে, কিন্তু সেটা তো পাচ্ছে না এখনো। তো মানে শুধু সে বাচ্চার খরচ বাবদ চায়। হ্যাঁ, বাচ্চার তো 3 বছর হয়েই গেল, বাচ্চা এখনো দুধ খায়। হ্যাঁ, বাচ্চা কেমনে এখনো দুধ খায়? বাচ্চারা কি ভাত খাওয়ান শিখাস নাই? শিখাবি করতে? তুই কি একবেলা খাওয়াইছিস? সেরকম কেউ ভিডিও কোনোদিনও দেখছে নাকি?
কেউ দেখছো যে সে তার বাচ্চাকে মুখে তুলে খাওয়াচ্ছে? সে বাচ্চারা তো পালে হলো কি, আমি আমি যেরকম বিলার বাচ্চা পালি এর তো প্যায্য ভাবে ওর বাচ্চা পালে। আমি আজকে সকালে আমার বিলার বাচ্চা নিয়ে ডাক্তারখানায় ছিলাম, কালকেও আমার বিলার বাচ্চা নিয়ে ডাক্তারখানায় ছিলাম। আমার ধারণা আমি ওর থেকে ভালো পালি। হিমা জাহান, তুমি তো চেতে গেছো, ওর সার্টিফিকেটে ঘোষণা হোক। আচ্ছা যাই হোক, অনেক পাচার হয়েছে। আমার ধারণা আমি যথেষ্ট বলে ফেলছি। আমার আর কোনো এই লাইভে আর কি মানে আর কিছু বলার নাই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো, আমি ততক্ষণে কফির লাস্ট ড্রপ টুকু শেষ করি। ব্ল্যাক কফির উপরে পৃথিবীতে কিচ্ছু নাই। সাবা জেরিন লিখছে, আপু ওর বাচ্চারা কোথায়? যতদূর জানি ওর বাচ্চারা অন্য বাসায় আছে। যে বাসায় ওই যে কাজের লোক আর বাচ্চা সহ রাখছে, কারণ সে গেছিল বুইরার সাথে থাকতে। এখন সম্ভবত ওই বাসায় ফেরত চলে আসছে। বুঝছো, এটার মধ্যে কিন্তু আমার কমেন্ট একদম আটকানো আছে, এটার সাথে কমেন্টের কোনো ইয়া হচ্ছে না, আমার এখান থেকে কমেন্ট দেখতে হচ্ছে। বেস্ট লাইফ আফটার রাসেল, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেলা হয়ে গেছে। ভালো থাকেন আপনারা। আর যদি তারপরে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এর নিচে কোয়েশ্চেন রাখতে থাকেন, সামনে লাইভে এটা নিয়ে ক্লিয়ার করা যাবে। তাহলে তো আমি যতক্ষণ বাইচে আসি। সাইফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খারাপ ভাবে তাকে সম্বোধন করছিলাম ফার্স্টে, আল্লাহ। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। যেহেতু আমি আজকে না কালকে আরেকবার লাইভে আসতে পারবো। কালকে সকালে আমি অবশ্যই আসবো, ওয়াজিতে যাব। ভালো থাকেন আপনারা, হ্যাঁ।